যাদের ক্যামেরা অন আছে সবার ক্যামেরা অফ করেন, তাহলে সুন্দর হবে ক্লাস। কেউ যদি ক্যামেরা অন রাখতে চান অন রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে মিউট করে তারপর হচ্ছে অন করবেন। ভিডিও অন করবেন কিন্তু হচ্ছে মিউট করে রাখবেন। আর যখন কথা বলবেন তখন হচ্ছে আনমিউট করে নেবেন। আমি কি অ্যাড হয়েছি কি না এখনো তো বুঝতে পারতেছি না। হ্যাঁ অ্যাড হয়েছেন, এবার মিউট করে দেন। হ্যাঁ স্যার আপনি অ্যাড হয়েছেন, আবার একটু মিউট করলেন, তাহলে সুন্দর হবে। বোরান মিউট করে দিয়ে এবার স্যারের বক্তব্য শুনিস। মানে সাউন্ড অফ করে দেন কেন? হ্যাঁ তোর দিক থেকে সাউন্ড অফ করে দিবি, যখন স্যারে কিছু জিজ্ঞাসা করার তখন সাউন্ড অন করে দিয়ে আবার জিজ্ঞাসা করবি। এখন কিছু শোনা যান না, এখন মিউট করা তো। রাজু ভাই আসছেন? রাজু ভাই, আমাদের মাঝে রাজু ভাই আছেন। জি জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি বোরান ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সাদ্দাম ভাইও ভালো আছেন। আজকে থেকে ক্লাস শুরু করলাম, ইম্পর্টেন্ট ক্লাস শেষ করে আসতেছি। যা সাউন্ড আসতেছে না স্যার। আমি এখনো কিছু বলি নাই, আসবে আসবে। আমি এখনো বলি না, আমি বলা শুরু করব। আরো দু একজন আসতেছে তো, জয়েন হচ্ছে, এই জন্য আর কি। আমি ঠিক 1 মিনিট পরে ক্লাস শুরু করব, ঠিক আছে? আপনারা রেডি থাকেন, জি লাইনে থাকেন, হ্যাঁ? মানে বাইরে নাই, একটু ক্লাস করে বাইরে নাই, ক্লাস গা শেষ হলে তারপর বাইরে। আচ্ছা প্রথম ক্লাসটা 2 মাস, 2.5 মাস সময় আছে। হ্যাঁ সাদ্দাম ভাই মিউট করেন, বোরহান মিউট করেন। মানে মিউটের অপশন আনে দেন স্যার। মিউটের অপশন আনতে হলে স্ক্রিনে টাচ করেন, দেখবেন নিচে দিয়ে একটা বার আসবে, সব ক্যামেরা মিউট করার সব কিছু। হ্যাঁ আশা করি আমরা সবাই প্রায় যুক্ত হয়েছেন। আমরা আবার আলোচনায় চলে যাই। জাবের ভাই ভালো আছেন? জাবের ভাই প্রবর্তী স্যার স্যার আমি স্বামী থেকে যে অ্যাড হয়েছিলাম স্যার, ওইটা আর কি ও কোনো আচ্ছা আরেক আচ্ছা ফোন আচ্ছা থেকে আমার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এবার হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা বাকি যারা আছেন তারা হচ্ছে আপনারা মিউট করবেন। আর আমি আপনাদের আবারও বলতেছি, আমরা এখানে একটা ফ্রেন্ডলি ওয়েতে হচ্ছে গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা হচ্ছে আইন শিখব এবং আমরা হচ্ছে পরীক্ষাতে পাশ করব। সুতরাং আপনারা যদি অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে প্রশ্ন করবেন। আমি মনে করি ভালো স্টুডেন্ট সেই যে হচ্ছে প্রশ্ন করতে পারে, যে হচ্ছে প্রশ্ন করতে পারে। যারা পড়ালেখা করে না তারা কিন্তু প্রশ্ন করতে পারে না। সুতরাং
আমি চাইবো আপনারা যদি না বুঝে থাকেন, একটা ওয়ার্ডও যদি না বুঝেন, তাহলে হচ্ছে কি করবেন, প্রশ্ন করবেন। ঠিক আছে, তাহলে 3 ধারাতে আমরা আলোচনা করতেছিলাম। 3 ধারা হচ্ছে তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের করলে সেই মামলার ফলাফল কি? ডিসমিসাল অফ সুট ইট ইজ ইনস্টিটিউট আফটার পিরিয়ড অফ লিমিটেশন। আফটার পিরিয়ড অফ লিমিটেশন মানে এই তামাদির যে মেয়াদ ছিল, এই মেয়াদ শেষে যদি কোনো মামলা কেউ দায়ের করে, সেই মামলার ফলাফল কি হবে? তাহলে সাধারণ সেন্সে আপনাদের যে টাইম দেওয়া ছিল 2 মাস, আপনারা কি করলেন, 2 মাসের মধ্যে কোনো স্টেপ নেন নাই, তাহলে আপনার এই 2 মাস পার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের আর সেই স্টেপ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আর স্টেপ নিলেও সেই স্টেপ কী হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তাহলে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনারা কোনো স্টেপ নেন বা মামলা করেন, তাহলে সেই মামলা আদালত কি করবেন, খারিজ করে দিবেন। এই যে ধরেন যে বোরহান ভাই হচ্ছে একটা চুক্তি প্রবলের মামলা করবে, তার মামলা করার কথা ছিল 1 বছরের মধ্যে, কিন্তু সে মামলা করতে গেছে 1 বছর 6 মাসে, যে 1 বছর পার হয়ে আরও 6 মাস অতিরিক্ত হয়ে গেছে। তাহলে এই অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বিচারক কি করবেন, মামলাটা খারিজ করে দিবেন, কারণ তামাদির মেয়াদ শেষ। হ্যাঁ, এখন দেখেন, তাহলে তামাদির মেয়াদ শেষে যদি কোনো ব্যক্তি মামলা করেন, তাহলে কি হবে, সেই মামলা খারিজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে তামাদির মেয়াদ শেষ হওয়ার পরে মামলা দায়ের করলে সেই মামলার ফলাফল কি হবে, মামলাটা খারিজ হয়ে যাবেন। এখানে 3টা বিষয়ের কথা বলা আছে। কোন 3টা বিষয়ের ক্ষেত্রে? এই 3 ধারা হচ্ছে প্রযোজ্য। একটা হচ্ছে মূল মামলা, একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে দরখাস্ত। একটা হচ্ছে মূল মামলা, একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে দরখাস্ত। এই 3টা ক্ষেত্রে আপনার হচ্ছে এই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মামলা দায়ের করলে সেই মামলা খারিজ হয়ে যাবে। তাহলে কোন 3টা ক্ষেত্রে? একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে আপনার কি, একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে মূল মামলা, আর একটা হচ্ছে দরখাস্ত। দরখাস্ত বলতে অ্যাপ্লিকেশন বোঝায়, আরেকটা হচ্ছে আপিল, আরেকটা হচ্ছে স্যুট বা মামলা। তাহলে 3টা জিনিস পাইলাম। আর এই যে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মামলা খারিজ করে দেওয়া আদালতের জন্য হচ্ছে বাধ্যতামূলক। আদালতের জন্য বাধ্যতামূলক। আদালত চাইলেই কিন্তু আপনার এখানে তার ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এখানে আইনেই বলা আছে যে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মামলা যদি কেউ দায়ের করে, সেই মামলা খারিজ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কি হবে, আদালতের জন্য এটা মান্য করা বাধ্যতামূলক। এটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে এই 3 ধারা থেকে আমরা কয়টা প্রশ্ন আমরা পরীক্ষাতে আসবে? একটা হচ্ছে তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের করলে সেই মামলার ফলাফল কি, মামলা খারিজ হয়ে যাবে। তারপরে এই 3 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 3টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে মূল মামলা, একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে দরখাস্ত। আর এটা খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এই 3 ধারা থেকে, এই 4 থেকে 5টা প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার মতো নাই। তবে কয়েকটা আপনার ইসে আছে, উপধারাতে আপনার কয়েকটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে একটা মামলা কখন দায়ের করা হয়েছে বলে গণ্য হবে, কখন একটা মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনাদের জানতে হবে। দেখেন, সাধারণ কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন এই আরজি, প্রত্যেকটা মামলা কিভাবে দায়ের করা হয়, আরজি উপস্থাপনের মাধ্যমে। তাই এই আরজিটা যখন আপনার হচ্ছে উপযুক্ত কর্মকর্তার কাছে পৌঁছায় দেওয়া হবে, সেটা হচ্ছে মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। যেমন ধরেন, এই যে আপনার মেহেদি হাসান রায়হান ভাই, উনি হচ্ছে একটা মামলা করবেন, কি সিআর মামলা করবেন, কিসের যৌতুকের মামলা করবেন। এই যৌতুকের মামলা আরজি লেখলো, উকালতনামা দিল, কোর্ট ফি দিল, সব কিছু দিল, ফ্রি ইস্তেহারে সব কিছু রেডিমেডি করে এখন হচ্ছে আপনার নিজের চেম্বারে রায়খা দিয়েছে, তাহলে মামলাটা দায়ের হয় না। এই মামলাটা কোথায় যাইতে হবে? আদালতের যে আপনার কি আছে, উপযুক্ত কর্মকর্তা আছে, তার কাছে পৌঁছাইতে হবে। তার কাছে যখন এই আর্জিটা পৌঁছাবে, তখন সেই মামলাটা দায়ের হয়েছে বলে গণ্য হইবে। নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রেও তাই, উপযুক্ত কর্মকর্তার ক্ষেত্রে পৌঁছাইতে হবে। আর হচ্ছে অবসরপ্রাপ্ত কোনো কোম্পানির ক্ষেত্রে আপনার কখন মামলাটা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে, সেটা হচ্ছে আপনার আদালতের নির্দেশে কবে হয়েছে, সেটা আপনার কোম্পানির নিকট যদি এটা যদি কোনো দাবি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে কোনো দাবি সঙ্গে কোনো আবেদন পেশ করলে মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। মানে এই যে কর্মকর্তা আছে, উপযুক্ত যে কর্মকর্তা, যেমন পেশকার,
পেশকার হচ্ছে আপনার উপযুক্ত কর্মকর্তা গণ্য করা হয়, বা আদালত, আদালত বলতে বিচারক তার নিকট। তাহলে এইভাবে হচ্ছে আপনার কি করা যাবে, একটা মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য করা যাবে। এটা হচ্ছে আপনার 3 ধারার প্রশ্ন। এই 3 ধারা থেকে আপনারা এইটুকুই পড়বেন, এর বাইরে আর কোনো কিছু পড়বেন না। রেডমি নোট 8, এই ভাইটা বারবার যুক্ত হইতে চাচ্ছে কিন্তু যুক্ত হচ্ছে আবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে তারপর হচ্ছে 4 ধারাতে, তামাদি আইনের 4 ধারাতে। আমাদের একাধারে হচ্ছে আইন শিখতে হবে, একাধারে হচ্ছে আমাদের সামনে দ্রুত আগায় যাইতে হবে, একাধারে হচ্ছে আমাদের পাস করার জন্য একটা এবিলিটি অর্জন করতে হবে, একটা অ্যাবিলিটি অর্জন করতে হবে। দেখেন, তামাদি আইনের 4 ধারাতে কি বলতেছে, তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত যদি বন্ধ থাকে সেক্ষেত্রে বিধান। সেক্ষেত্রে কি বিধান, মানে ধরেন যে আপনি একটা মামলা দায়ের করবেন কোজ্জের টাকার জন্য, বা হচ্ছে আপনি একটা আপিল করবেন, সেক্ষেত্রে আপনার যে লাস্ট যে দিন আছে, এই লাস্ট 2 দিন হচ্ছে আদালত বন্ধ আছে। এখন আদালত বন্ধ, ধরেন আপনি একটা মামলা দায়ের করার জন্য 10 দিন সময় পাচ্ছেন, 10 দিন সময় পাচ্ছেন, আপনার 8 দিন অতিবাহিত হয়ে গেছে। 8 দিন হচ্ছে কোর্ট খোলা ছিল, 9তম দিন এবং 10তম দিন হচ্ছে আদালত বন্ধ, 9তম 9মতম দিন এবং 10মতম দিন হচ্ছে আদালত বন্ধ আছে। তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এটাই হচ্ছে আপনার এই তামাদি আইনের 4 ধারাতে আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন, এখানে হচ্ছে এই তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে এই লাস্ট মোমেন্টে আপনার আদালত যেদিন প্রথম খুলবে বা প্রথম যেদিন হচ্ছে আদালত বসবে, সেদিন হচ্ছে আপনি কি করতে পারবেন, মামলা, আপিল এবং দরখাস্ত দায়ের করতে পারবেন। তাহলে দেখেন, আমি বললাম যে আপনার একটা মামলা দায়ের করার জন্য ধরেন আপনি হচ্ছে 10 দিন টাইম পাইলেন, আপনি প্রথম 8 দিন হচ্ছে মামলা দায়ের করলেন না, আপনার হাতে সময় থাকলো 2 দিন, এই 2 দিন হচ্ছে আদালত বন্ধ, এই 2 দিন হচ্ছে আদালত বন্ধ। যখন আদালত বন্ধ, তাহলে কিন্তু আপনি কয়দিন পাইলেন, 8 দিন পাইলেন, 10 দিন কিন্তু পাইলেন না। সেক্ষেত্রে এই আদালত যখন প্রথম খুলবে, ওই প্রথম খোলার প্রথম দিন হচ্ছে আপনার কি করতে হবে, মামলা দায়ের করতে হবে। যদি আপনি এই প্রথম দিন যদি মামলা দায়ের না করেন, তাহলে কিন্তু আপনার মামলা কিন্তু খারিজ হয়ে যাবে। এইটা বুঝেন নাই কে কে বলেন? এইটা কে কে বুঝেন নাই আমাকে একটু প্রশ্ন করেন, আর যদি কেউ হচ্ছে বুঝেন। তামাদি আইনের 7 ধারার মধ্যে স্যার, হ্যাঁ, তামাদি স্যার আইনের 4 ধারাতে। 7 ধারাতে মানে আমার একটা মামলার মেয়াদ, আমি একটু বলি স্যার, হ্যাঁ। হ্যাঁ, শিওর শিওর। মানে তামাদি আইনের 7 ধারাটা হচ্ছে যে কোনো একটা মামলা দায়ের করার জন্য আদালত 10 দিন সময় দিয়েছে। ওই 10 দিন আমি ওই 10 দিনের 8 দিন আমি দায়ের করতে পারি নাই, আদালত খোলা ছিল। যে হ্যাঁ 2 দিন, যে 2 দিন বন্ধ ছিল, ওই 2 দিন পরে প্রথম যেদিন খোলা হবে ওই দিন আমাকে দায়ের করতে হবে। হ্যাঁ, প্রথম যেদিন হচ্ছে আদালত খোলা থাকবে বা খোলা হবে, ওই দিন হচ্ছে আপনার মামলা দায়ের করতে হবে প্রথম দিন। আর যদি আমি ওই দিন দায়েরটা না করি, তাহলে তার পরের দিন মামলা দায়ের করলে সেটা খারিজ হিসেবে গণ্য হবে স্যার। হ্যাঁ, মামলাটা খারিজ হয়ে যাবে। জি, এটা হচ্ছে তামাদি আইনের 7 ধারা স্যার। তামাদি আইনের 4 ধারা, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার, জি। এই আপনার এই তামাদি আইনের 4 ধারাতে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই যে আমরা 3 ধারাতে কি কি পড়লাম, যে মূল মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত, এই 3 ধারা আর হচ্ছে 4 ধারাতে আপনার একই জিনিস প্রযোজ্য, মামলা, আপিল এবং দরখাস্ত, এই 3টা ক্ষেত্রে প্রযোজ্য। মামলা, আপিল এবং দরখাস্ত, এই 3টা ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের কিন্তু আলাদা করে পড়ার প্রয়োজন নাই, তাহলে আমরা কি করব, 3 ধারার সাথে সামঞ্জস্য করে নিব। তাহলে 3 ধারা 4 ধারাতে আপনার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত। মামলা, দরখাস্ত। হ্যাঁ, মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত। এইবার হচ্ছে আমরা চলে যাব তামাদি আইনের গুরুত্বপূর্ণ একটা ধারাতে, সেটা হচ্ছে 5 ধারা। এই তামাদি আইনের 3 ধারা, 4 ধারা এবং 5 ধারা, এই 3টা ধারাই কিন্তু 3 স্টার এবং অধিক গুরুত্বপূর্ণ। আব্দুল বাকি ভাই কিছু জন বলছিলেন, একটু বলেন। স্যার বলতে চাইতেছি এখানে 3 ধারা 4 ধারাতে
আপিলের সাথে রিভিশন রিভিউ কি অ্যাড আছে কিনা? নাই 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 নাই, এটা হচ্ছে মূল মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত। মূল মামলা, আপিল আর দরখাস্ত, বুঝতে পেরেছেন? রিভিশন বা রিভিউর ক্ষেত্রে এই সময়টা এটা প্রযোজ্য হবে না। না না, এই 3 ধারা 4 ধারা প্রযোজ্য হবে না। রিভিউ রিভিশন এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই 3 ধারা 4 ধারা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে আপনার আপিলের ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে আর হচ্ছে দরখাস্তর ক্ষেত্রে। এইবার দেখেন, আমি চলে যাব হচ্ছে তামাদি আইনের 5 ধারাতে। দেখেন তামাদি আইনের 5 ধারাতে বলতেছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, ক্ষেত্র বিশেষে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ। মানে তামাদির তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তাই না? একটা নির্দিষ্ট মেয়াদ আছে না? কিন্তু কিছু ক্ষেত্রে আদালত হচ্ছে কি করতে পারে, তামাদির মেয়াদ বাড়াইতে পারে। এই যে আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেছেন, আপনারা টাইম পিটিশন দেন নাই? টাইম পিটিশন দিয়েছেন কিনা? দিয়েছেন। জি স্যার। এই আপনারা যতগুলো টাইম পিটিশন দেন, এই প্রত্যেকটা টাইম পিটিশন কিন্তু তামাদি আইনের 5 ধারা অনুযায়ী যায়। তামাদি আইনের 5 ধারা অনুযায়ী যায়। আপনারা তো সব পিটিশন দেন, কিন্তু কোন আইনের কোন জায়গা থেকে দেন অনেকে হয়তো এটা মার্ক করেন নাই। কিন্তু এই টাইম পিটিশন আপনারা এই তামাদি আইনের 5 ধারা অনুযায়ী আপনারা দিয়ে থাকেন, হয়তো উল্লেখ করা থাকে না, কিন্তু 5 ধারা অনুযায়ী দিয়ে থাকেন। তাহলে এই তামাদির মেয়াদ হচ্ছে বৃদ্ধিকরণ, এটা হচ্ছে তামাদি আইনের 5 ধারাতে আলোচনা করা হয়েছে। এখানে আরেকটা হচ্ছে আপনার ইংরেজি টার্ম আছে, সেটা হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে। এখানে আরেকটা জিনিস দেখবেন যে দুইটা টাইটেল আপনি এখান থেকে পড়বেন, একটা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, আর একটা হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে। এখানে আপনারা, আমি যখন বলবো আপনারা নিজেরা আপনারা উচ্চারণ করবেন, জোরে জোরে উচ্চারণ করবেন, আর যদি না বুঝেন আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন। কন্ডোনেশন অফ ডিলে, আর একটা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। আমি কিন্তু আপনাদের বলেছি যে টাইটেলগুলো কিন্তু আপনারা কোন জায়গা থেকে পড়বেন, এই ব্যারাক থেকে পড়বেন, ঠিক আছে? ব্যারাক থেকে পড়বেন। আপনারা হয়তো জানেন কি না যে আপনার পড়া কিন্তু একই, এবং পড়া কিন্তু খুব সিম্পল। শুধুমাত্র আপনাদের বুঝতে হবে এবং সেই বুঝে সেই অনুযায়ী হচ্ছে আপনার পড়তে হবে। একটা ধারার মূল জিস্ট কি, সেই ধারাটা বলতে চাচ্ছে কি, এই কি বলতে চাচ্ছে, এইটুকু হচ্ছে আপনার কি করতে হবে, বের করে নিতে হবে। এবং আপনি যদি প্রশ্নকর্তা হইতেন, বার কাউন্সিলে যদি আপনি নিজে প্রশ্ন করতেন, তাহলে এই তামাদি আইনের 4 ধারা থেকে 3 ধারা থেকে কী প্রশ্ন করতেন, বা এই 3 ধারা থেকে 4 ধারা থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন হইতে পারে, এগুলো যখন পড়বেন তখন হচ্ছে মাথার মধ্যে একটু ঘুরপাক খাওয়াবেন, একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা চলে যাব কন্ডোনেশন অফ ডিলে, হচ্ছে সময় বৃদ্ধিকরণ, ঠিক আছে? ক্ষেত্র বিশেষে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ। এই তামাদি আইনের 5 ধারা আপনার মোট 5টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে লিভ টু আপিল, আর একটা হচ্ছে রিভিশন, আর একটা রিভিউ, আর একটা হচ্ছে অন্যান্য আবেদন। অন্যান্য আবেদন। এই মূল মামলার ক্ষেত্রে কিন্তু আপনি সময় বৃদ্ধি করতে পারবেন না। মূল মামলার ক্ষেত্রে আপনি সময় বৃদ্ধি করতে পারবেন না। তাহলে এখানে আমরা কয়টা জিনিস পাইলাম? আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ আর আবেদন। আচ্ছা, আপনারা কেউ আমাকে একটু বলেন তো, লিভ টু আপিল কাকে বলে? কেউ বলতে পারবেন? লিভ টু আপিল কাকে বলে আমাকে একটু বলেন তো। বিথি, তারপরে রাজু ভাই মনে হয় নাই এখানে, চলে মনে হয় এই হয়ে গেছে, বা যে কোনো একজন আমাকে একটু বলেন যে লিভ টু আপিল কাকে বলে। স্যার আমি বলি আপিলে হেরে যায় যখন উচ্চ আদালতে আপিল করে তখন মনে হয় লিভ টু আপিল হয়। আবার একটু বলেন ক্লিয়ার করে সাদ্দাম ভাই।
স্যার যদি আপিলে হেরে যায়, জজ কোর্টে হেরে যায়, যদি সুপ্রিম কোর্টে আপিল করা হয় তখন মানে লিভ টু আপিল হয় আর কি। আচ্ছা, আর কেউ? আমারও সেম প্রশ্ন স্যার। হ্যাঁ, বিথি স্যার বিথি বলো। আপিল করার অনুমতি চেয়ে যেটা চাওয়া হয় সেটাই তো মনে হয় লিভ টু আপিল। আচ্ছা, আপনারা তিনজন বলেছেন, আমি আপনাদের তিনজনের কথাই নিলাম। এখন হচ্ছে আমি বলবো, আপনারা শুনবেন, হ্যাঁ? হ্যাঁ, এখন হচ্ছে আমি বলবো, আপনারা হচ্ছে শুনবেন। বিষয়টা হচ্ছে, যখন যখন আপিলের বিধান থাকে না, একটা ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনে আপনার আপিলের বিধান নাই, কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ আইনগত বিষয় সামনে চলে আসছে, গুরুত্বপূর্ণ আইনের একটা প্রশ্ন চলে আসছে, সংবিধানের একটা গুরুত্বপূর্ণ কনফ্লিকশন চলে আসছে, তখন হচ্ছে আপনি কি করবেন? আপনি অ্যাপিলেট ডিভিশনে আবেদন করবেন, আপিল করার অনুমতি চাবেন। ওই যদি অ্যাপিলেট ডিভিশন আপনাকে আপিল করার অনুমতি দেয়, তখন হচ্ছে আপনি আপিল করতে পারবেন। এইটাকে বলা হচ্ছে লিভ টু আপিল। মানে অ্যাপিলেট ডিভিশনের কাছে হচ্ছে আপিলের অনুমতি চাওয়া। যখন অনুমতি দিবে তখন আপনি আপিল করতে পারবেন, অনুমতি না দিলে আপিল করতে পারবেন না। অনুমতি না দিলে আপনি আপিল করতে পারবেন না। আমি একটু 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 জানতে চাচ্ছি আর কি স্যার। শিওর। এটা হচ্ছে আমরা যখন জজ মানে জেলা ও দায়রা জজে আপিল দায়ের করব, আপিল দায়ের করার পরে আপিল যখন নিষ্পত্তি না হয়, মানে এই এই আপনার আপিলটা যদি আপনার আমার পক্ষে না আসে, তখন আমি উচ্চ আদালতে এই এই আপিল লিভ টু আপিলের জন্য আবেদন করতে হবে। আবার আবেদন লিভ টু আপিল আবেদন করার পরে আপিলের অনুমতি দিলে তখন লিভ টু আপিল হইলে এটাকে লিভ টু আপিল বলে নাকি স্যার? বরহান ভাই, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি বলি। হ্যাঁ, আপনি একটু মিউট করেন, আমি বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। বিষয়টা হচ্ছে কি, আরেকবার একটু বুঝে বলেন স্যার। ধরেন এই যে আব্দুল বাকি ভাই, উনি হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আব্দুল বাকি ভাইকে 6 মাসের কারাদণ্ড দিল। আব্দুল বাকি ভাই সে হচ্ছে কি হইল, সংক্ষুব্ধ হয়ে গেল। তখন এই ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশের বিরুদ্ধে আপনার কি করলো, দায়রা জজের নিকট আপিল করলো। দায়রা জজের আপিলের বিরুদ্ধে আপিল হচ্ছে নিম্ন আদালতের আদেশ বহাল রাখলো। এই বাকি ভাই তারপরেও আপনার এই দায়রা জজের আদেশে সন্তুষ্ট হইল না। তখন কি করবে? তখন হচ্ছে দ্বিতীয় আপিল করবে। কার কাছে? হাইকোর্টে, হাইকোর্টের নিকট। তা হাইকোর্টের নিকট তো দ্বিতীয় আপিল করার বিধান আছেই। যখন বিধান থাকবে আপিল করার, তখন সেটা লিভ টু আপিল হবে না। মানে যখন আপনি আইনগতভাবে আপিল করতে পারতেছেন, বা আপিলের আইন আছে, বিধান আছে, তখন সেটা লিভ টু আপিল হবে না। লিভ টু আপিল তখনই হবে যখন হচ্ছে যে একটা ডিসপিউট বা যে বিরোধটা নিয়ে আপনি সরাসরি আপিল করার কোনো আপনার অনুমতি নেই, বা আপিল করার হচ্ছে কোনো আইন নাই, বা আপনি কোনো আইনে হচ্ছে আপনি তাকে আপিল করতে পারতেছেন না, তখন হচ্ছে আপনি কি করবেন? এই লিভ টু আপিল করবেন। কিন্তু যখন হচ্ছে আপনি আইনগতভাবে আপিল করতে পারতেছেন, তখন আপনার লিভ টু আপিলের প্রয়োজন নাই। যখন আপিলের বিধান থাকবে না, যখন আপনি আপিলের বিধান থাকবে না কিন্তু আপনার আপিল করার দরকার, সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আইনগত সমস্যা বা ন্যায় বিচার ব্যর্থ হচ্ছে, কিন্তু আপনার আপিলের কোনো স্কোপ পাচ্ছেন না বা কোনো আইন পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি অ্যাপিলেট ডিভিশন হচ্ছে আপিল করার অনুমতি চাইবেন। এই অনুমতিটা আপনার কী রকমের হবে? যখন আপনি আবেদন করবেন, তখন হচ্ছে বিচারক দেখবেন, জাস্টিস দেখবেন যে আপিলের গ্রাউন্ডস আছে কি না, বা আপিলে আপনার প্রকৃতপক্ষে আপিল করা যায় কি না, বা এটা গ্রহণ করা যায়। যদি গ্রহণ করা যায়, তখন হচ্ছে আপনি অনুমতি দিবেন। এটাকে বলা হয় হচ্ছে লিভ টু আপিল। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি কে স্যার, আমি বুঝেন বলি না? যে ক্ষেত্রে আপিলের বিধান না থাকলে আপিলের অনুমতি পাওয়ার জন্য আপিলের আবেদন করা হয় তাকে লিভ টু আপিল বলে। এটা
ইয়েস হয় ইয়েস, কিনা স্যার? রাইট 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 আব্দুল বাকি ভাই, রাইট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিভ টু আপিল। হ্যাঁ, আমরা তাহলে এখানে কি পাইলাম, যে এই তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে হচ্ছে আপনার আপিলের ক্ষেত্রে, লিভ টু আপিল, রিভিশন রিভিউয়ের ক্ষেত্রে এবং অন্যান্য আবেদনের ক্ষেত্রে, অন্যান্য আবেদনের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস আমরা পাচ্ছি না, একটা হচ্ছে এই আপনার তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ হচ্ছে আপনার কি হবে না, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আরেকটা হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না। এখন যদি আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে, রিটেনে যদি প্রশ্ন আসে তামাদি আইনের 5 ধারা আপনার বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তাহলে কি করবেন, বলবেন যে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে দেখেন, এই যে তামাদি আইন, তামাদি আইনের কিন্তু আপনার এই বিশেষ আইন, বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে, এই আইনের সর্বোচ্চ আইন কোনটা বলেন তো, মানে কোন আইনটা সব থেকে বেশি প্রাধান্য পাবে? বিশেষ আইনগুলো ভাইয়া। হ্যাঁ, আর কেউ? স্যার আমি জিনিসটা বুঝি নাই। বাংলাদেশের সব থেকে কোন আইনটা সব থেকে অন্যান্য আইনের উপর প্রাধান্য পাবে? মূল আইনগুলোই তো স্যার, জি, মূল আইনগুলোই তো স্যার, নাকি সংবিধান। বাংলাদেশ সাংবিধানিক মূল আইন? সব থেকে হচ্ছে মূল আইন আপনার এই যে তামাদি আইনে তো মূল আইন আছে, ওটা হলো বেয়ার অ্যাক্ট বলে। তাহলে এই সংবিধান হচ্ছে সব থেকে বড় আইন বাংলাদেশের। এখন এই সংবিধানের পরে হচ্ছে কোন আইন? বিশেষ আইন। এই তারপরে হচ্ছে আপনার কোন আইন? সাধারণ যে আইনগুলো আছে, জেনারেল ল। তাহলে আমরা বাংলাদেশের আইনকে টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংবিধান, সংবিধান, আর একটা হচ্ছে বিশেষ আইন, আর একটা হচ্ছে সাধারণ আইন। যখন সাধারণ আইন আর হচ্ছে বিশেষ আইনের মধ্যে বিরোধ দেখা দেবে, তখন বিশেষ আইন হচ্ছে প্রাধান্য পাবে। মানে ধরুন সাধারণ আইনে একটা বিধান আছে, আবার সেই একই বিষয় নিয়ে বিশেষ আইনে আরেকটা বিধান আছে, তখন এই সাধারণ আইনের বিধানটা কার্যকর হবে না, তখন কার্যকর হবে বিশেষ আইনেরটা। তারপরে এই বিশেষ আইন আর যে সংবিধানের সাথে যদি কোনো বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়, যে একই বিষয়, বিশেষ আইনে একটা আছে, সংবিধান আরেকটা আছে, তখন বিশেষ আইনেরটা হচ্ছে প্রাধান্য পাবে না, তখন পাবে হচ্ছে সংবিধানেরটা। সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন নাই। তাহলে প্রথম হচ্ছে আমাদের সংবিধান, তারপর হচ্ছে বিশেষ আইন, তারপরে হচ্ছে সাধারণ ল। সাধারণ ল কোনগুলো? ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন, সাক্ষ্য আইন, এইগুলো। বিশেষ আইন কোনগুলো? নারী ও শিশু নির্যাতন দমন আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যৌতুক আইন, এগুলো হচ্ছে বিশেষ আইন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা বিধান প্রযোজ্য নয়। কেন নয়? কারণ হচ্ছে বিশেষ আইনেরটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময় অনুযায়ী কাজ করতে হয়, মামলা দায়ের করতে হয়, তদন্ত শেষ করতে হয়, মামলার বিচার করতে হয়। এবং এই বিশেষ আইনের যদি কোনো বিধান না থাকে, তাহলে আমাদের কোথায় যাইতে হয়? ফৌজদারি কার্যবিধিতে যাইতে হয়। ফৌজদারি কার্যবিধির বিধান হচ্ছে অনুসরণ করতে হয়, ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করতে হয়। তাহলে আমরা কি বলবো, যে তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, আর হচ্ছে মূল আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। স্যার স্যার হ্যাঁ বরান ভাই। তামাদি আইনের পাল্টানোর মধ্যে বাংলাদেশের সংবিধান আইন, বিশেষ আইন, মানে সাধারণ মানে জেনারেল আইন, এই 3টা তামাদি আইনের পাল্টানো প্রযোজ্য নয়। না, আমি বললাম হচ্ছে সংবিধান তো এখানে আসবে না, আমি তো হচ্ছে আপনাদের আউট অফ লিমিটেশন অ্যাক্ট পড়াইলাম আপনাদের বোঝার জন্য, সাধারণ জ্ঞানের জন্য, আইন শেখানোর জন্য। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি। এখানে আসবে শুধুমাত্র বিশেষ আইনটা,
যে তামাদি আইনের 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। তামাদি আইনের 5 ধারার বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর হচ্ছে মূল আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখানে জি, আপনারা স্যার। আরো কয়েকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রযোজ্য না, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূল মামলার ক্ষেত্রে আর বিশেষ আইনের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য না। ঠিক আছে, আমি হচ্ছে আগামীকাল হচ্ছে আমার নোট আপনাদের বা তারপরে হচ্ছে আমার নোট আপনাদের দিয়ে দিব। আমার নোট পড়লে পরে আপনারা প্রত্যেকটা আইন, আমার মনে হয় যে আর কোনো বই পড়া লাগবে না আপনাদের, খুব সুন্দর করে একদম ডিটেলস হচ্ছে লেখা আছে, বুঝায় বুঝায় বলা আছে। ঠিক আছে, এ হচ্ছে আপনার তামাদি আইনের 5 ধারা। তাহলে তামাদি আইনের 5 ধারাতে কি বলতেছে? সময় বৃদ্ধিকরণ বা এই কন্টিনিউশন অফ ডিলে, দেরি হয়ে গেছে, এই দেরিটা হচ্ছে মৌকুব করে দেওয়া, এটাকে বলা হয় কন্টিনিউশন অফ ডিলে। বিলম্ব হয়ে গেছে, বিলম্ব মৌকুব করে দেওয়া। হ্যাঁ, তাহলে এই 5 ধারা হচ্ছে আপনার প্রযোজ্য হবে কোন কোন ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে, লিভ টু আপিলের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে, আর হচ্ছে অন্যান্য আবেদনের ক্ষেত্রে। আর এটা মূল মামলার ক্ষেত্রে আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এই তামাদি আইনের 5 ধারা মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা আর হচ্ছে আপনার বাধ্যতামূলক ক্ষমতার মধ্যে পার্থক্য কি বলেন তো? বিবেচনা করতে স্যার, বাধ্যতামূলক হচ্ছে যেটা আদালত মানতে হবে, আর বিবেচনা হলো স্যার আদালত যদি মাল নিলে নিল, না নিলে নাই স্যার, এটা আর কি স্যার। হ্যাঁ, এটা আর কি। আদালতের এখতিয়ারে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার, সে এটা করতেও পারে নাও পারে, তার বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার তামাদি আইনের 5 ধারা। তামাদি আইনের 5 ধারার আপনার এই যে যেতটুকু আমি পড়াইলাম, এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে না, আর কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। কিন্তু এই 5 ধারা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, 3 ধারা থেকে অনেক প্রশ্ন আসে, 4 ধারা থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে আপনারা এইটুক যদি বুঝেন, আপনারা পাস করবেন না কেন বলেন তো? আপনাদের পড়ার বাইরে থেকে তো পরীক্ষাতে প্রশ্ন আসবে না, এর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আচ্ছা, আমি যে 5 ধারা পর্যন্ত আপনাদের পড়াইলাম, এর মধ্যে আপনারা কোনটুকু বুঝেন নাই বা কোন একটা শব্দ বা কোন টার্মটা বুঝেন না, আমাকে একটু বলেন তো। যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। স্যার, লিভ টু আপিল নিয়ে একটু আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য স্যার, লিভ টু আপিল হচ্ছে মূল মামলার ক্ষেত্রে আমি হেরে গেলাম, আপিল আদালতে জেলা জজ আদালতে মামলা করলাম, জেলা জজ আদালত থেকে আমি হাইকোর্টে গেলাম, হাইকোর্টে আমি একটা এই মামলাটা খারিজ হইলো বা হাইকোর্টের পজিশনে যাওয়ার পরে তারপর জিনিসটা একটু ক্লিয়ার করবো। বিষয়টা হচ্ছে আপনি যে সিকোয়েন্সটা বললেন, আপনি এই সিকোয়েন্সে যাবেনই না। আপনি শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে যে ক্ষেত্রে আপিলের বিধান আছে, আইনগতভাবে আপনি আপিল করতে পারবেন, সেক্ষেত্রে লিভ টু আপিল প্রযোজ্য না। যে ক্ষেত্রে আপনি আইনগতভাবে লিভ টু আপিল বা আপিল করতে পারেন না, যে ক্ষেত্রে আপনি আইনগতভাবে আপিল করতে পারেন না বা আপিলের বিধান নাই, জি স্যার। সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অ্যাপিলেট ডিভিশনের কাছে আপিলের অনুমতি চাবেন। এই আপিল করার অনুমতি এই ক্ষেত্রে স্যার চাওয়াটাই এটা হচ্ছে কি লিভ জেলা টু আপিল। লিভ টু স্যার, বুঝছি স্যার। তাহলে স্যার এই ক্ষেত্রে কি আমি জেলা জজের কাছে করতে পারবো? নো 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 নো, এটা শুধুমাত্র হাইকোর্টে। হাইকোর্ট, আচ্ছা স্যার, বুঝছি স্যার। লিভ টু আপিল তো স্যার জেলা জজ তো এটা শেষ, জেলা জজ হারিয়ে যাওয়ার কারণেই তো লিভ টু আপিলের প্রশ্ন আসবে। লিভ
টু আপিলের প্রশ্ন আসবে তখনই যখন হচ্ছে আপিলের বিধান আছে কি নাই, আপিলের বিধান আছে জি। কি নাই এইটার উপর। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই তামাদি আইনের 5 ধারা পর্যন্ত আমি পড়াইলাম। এখন আপনারা আমাকে বলেন যে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যে মামলা দায়ের করা হয় সেই মামলা আদালত কি করেন? স্যার মামলা খারিজ করে দেন। খারিজ করে দেয়। খারিজ করে দেয়। তামাদি কাকে বলে? সময় অতিবাহিত হলে। তামাদি কাকে বলে? তামাদিটা হচ্ছে স্যার আমার মূল মামলাটা যখন আদালত নিম্ন আদালতে রায় হয়, রায় হওয়ার পরে রায়তে উল্লেখ থাকে যে সময় স্যার। আমি স্যার, প্রশ্ন তামাদি আইন করেছি হচ্ছে একটা সাদ নির্দিষ্ট বোরহান ভাই সময়, যে যার মধ্যে তামাদি কাকে বলে? নির্দিষ্ট আমাদের সময় স্যার একটা স্যার, নির্দিষ্ট সময় স্যার। হ্যাঁ, তামাদি স্যার। হচ্ছে একটা মামলা দায়েরের নির্দিষ্ট নির্দিষ্ট সময়। সময়। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলেন গুড ফেইথ যদি থাকতে হয় তাহলে কোন দুইটা জিনিস প্রয়োজন হয়? একটা বিষয় যে গুড ফেইথ আছে, গুড ফেইথ বা সরল বিশ্বাস, এই সরল বিশ্বাস আছে এইটা যদি প্রমাণ করতে হয় তাহলে কোন দুইটা জিনিস থাকতে হয়? স্যার যত্ন- আমি এখান দিয়ে স্কিপ হয়ে গেছিল, দুটা জিনিস আমি শুনি নাই স্যার। আচ্ছা আচ্ছা, যত্ন আর হচ্ছে মনোযোগ। কোনো কাজ যদি যত্ন এবং মনোযোগ সহকারে করেন তাহলে সেটা কি আছে, গুড ফেথ আছে বলে মনে হবে বা আদালত ধরে নেবে। যত্ন এবং মনোযোগ। আচ্ছা এবার আমাকে বলেন তামাদি আইন এটা পদ্ধতিগত আইন নাকি মূল আইন? পদ্ধতিগত আইন স্যার। পদ্ধতিগত আইন স্যার। পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন, কিন্তু একটা কিন্তু আছে, এই কিন্তুটা আমাকে একটু বলেন। কিন্তু হলো স্যার 3 ধারা মূল আইন, 3 ধারা 2 ধারা। 26 ধারা আর হচ্ছে 28 ধারা, 26 ধারা আর হচ্ছে 28 ধারা এটা হচ্ছে মূল আইনের অন্তর্গত। বাকি যতগুলো ধারা আছে সবগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। পদ্ধতিগত। অর্থাৎ ঠিক স্যার আছে? 26 ধারা আর 28 ধারা। হ্যাঁ 26 আর হচ্ছে 26 28। ধারা 28 ধারা। হ্যাঁ, আচ্ছা আমাদের আজকে হচ্ছে তামাদি আইনের 5 ধারা পর্যন্ত আমরা পড়াইলাম। পরবর্তী ক্লাস হচ্ছে আপনাদের আমি আগামী শনিবারে নিব। আর আপনারা তো আজকে ক্লাস করলেন, সবই দেখলেন। আর হচ্ছে যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত হচ্ছে আপনাদের পড়া দেওয়া। আপনারা আমি আবার প্রশ্ন ধরব, সুতরাং আপনারা হচ্ছে এই 5 ধারা পর্যন্ত তামাদি আইনের ইন ডিটেলস একদম বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, খাতায় লিখে রাখবেন প্রশ্ন। আমাদের সেশনটা এখনই শেষ হচ্ছে, আমাদের ক্লাসটা টাইমটা লিমিট অলরেডি 40 মিনিট পার হয়ে গেছে। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে ইনবক্সে করবেন, ইনবক্সে বা হচ্ছে গ্রুপে প্রশ্ন করবেন। আর টাইমটা শেষ হয়ে গেলে পরে সেশনটা শেষ হয়ে গেলে আমি আবার আরেকটা লিঙ্ক দিয়ে আসলে কথা বলতে পারবো না, তা সেজন্য আমি হচ্ছে এই সেশনে আর কি শেষ করতে যাচ্ছি। তা সুতরাং হচ্ছে আপনারা স্যার আমাদের ক্লাস রুটিনটা দিলে ভালো হয় আর কি। পরবর্তী ক্লাস শনিবারে, ঠিক আছে? পরবর্তী ক্লাস শনিবারে রাত 10টায় এই তামাদি আইনি, জি স্যার। ঠিক আছে? ঠিক আছে তাহলে আপনারা স্যার। হচ্ছে ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।